টুডে স্টোরি প্রেজেন্টস মঞ্জরি কবিতার সাথে কিছুক্ষণ। প্রতি পর্বের মতো এই পর্বেও আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে একজন বিশিষ্ট অতিথিকে। তবে খুশির খবর আমাদের জন্য এটাই, আজকে যাকে আমরা পেয়েছি দেবব্রত দত্ত। তার সঙ্গে আগে আলাপ করিয়ে দিই, তারপর বাকিটা বলছি। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। এই জন্যই বললাম যে আমাদের জন্য বিষয়টি অত্যন্ত খুশির এবং আনন্দের যে কলকাতা ছাড়িয়ে শুধু পশ্চিম মেদিনীপুর থেকে দাদা এসেছেন আজকে আমাদের এই মঞ্জুরির অনুষ্ঠানে। এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে শুধু আর কলকাতা নয়, জেলায় জেলায় পৌঁছে গিয়েছি আমরা, অর্থাৎ মঞ্জুরি অর্থাৎ টুডে স্টোরি। এভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন, এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমাদের দর্শকদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবার আমরা অনুষ্ঠানে ফিরে যাব। দাদার সঙ্গে তো কথা বলবোই, তিনটে কবিতাও যেমন প্রতিবার আমরা শিল্পীর থেকে শুনি সেটাও শুনবো। দাদার থেকে প্রথমে জানবো যে এই কবিতার সঙ্গে কিভাবে আপনার সম্পর্ক শুরু হলো? কবিতার সঙ্গে সম্পর্ক কিভাবে শুরু হলো, এই প্রশ্নটা আমার কাছে ভীষণ একটা কঠিন। মানে আমি নিজেও জানি না যে আমার সাথে কবিতা কখন জড়িয়ে গেছে বা কবিতার সাথে আমি কখন জড়িয়ে গেছি। হয়তো শিশুকাল থেকে, তবে অবশ্যই মায়ের হাত ধরে, মায়ের অনুপ্রেরণা, মায়ের সাহচর্য, মায়ের সবকিছুই আমাকে কবিতার প্রতি বলুন, নাটকের প্রতি বলুন, সাহিত্যের প্রতি বলুন, আমাকে বিশেষভাবে যে আমার একটা ঝোঁক তৈরি হয়েছে সবকিছুই হয়তো মায়ের অনুপ্রেরণায়, মায়ের ভালোবাসায়। আর এই কবিতা ছাড়াও আর কিসের সঙ্গে যুক্ত আপনি? বাই প্রফেশন আমি অ্যাকচুয়ালি কবিতার হাত ধরেই আমার পথ হাঁটা, কবিতা এবং নাটক। আর আমি কবিতা লিখিও। আমার নিজস্ব একটি স্কুল আছে, একটি প্রতিষ্ঠান আছে। আমার প্রতিষ্ঠানের নাম স্বরবৃত্ত। এমনি কবিতা আবৃত্তি শেখানো হয়, আঞ্চলিক কবিতার আবৃত্তি শেখানো হয়, শ্রুতি নাটক শেখানো হয় এবং অনুষ্ঠান সঞ্চালনাও শেখানো হয় সেখান থেকে। ঠিক আছে, এই আমার প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ 15 বছরের পুরনো প্রতিষ্ঠান। এই স্বরবৃত্ত চলছে এভাবেই, কবিতার হাত ধরে, কবিতাকে ভালোবেসে। এই যে সকলেই বলে যে কলকাতায় সুযোগ সুবিধা বেশি, সেখানে পশ্চিম মেদিনীপুর বা জেলায় জেলায় কবিতা উৎসব কতটা হয় বা সেখানে কতটা স্কোপ, এই যে মঞ্চ বলুন বা অ্যাঙ্করিং বলুন, এই বিষয়গুলো। কলকাতাতে আমি হয়তো অ্যাঙ্কারিং বা এই ব্যাপারটা, সঞ্চালনার ব্যাপারটা খুব একটা আমি করে উঠতে পারিনি। তবে কলকাতাতে প্রায়ই আমাকে আসতে হয় শ্রুতি নাটকের জন্য এবং আবৃত্তির জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাকে প্রায় আসতে হয়। রবীন্দ্র সদন চত্বর, নন্দন চত্বর বা অন্যান্য যে সমস্ত মানে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো রয়েছে আর কি, ভালোবেসে যারা ডাকেন যে সমস্ত সংস্থা বলুন, ব্যক্তি বলুন, প্রায় আসতে হয়। এবং আমি তো খুব সম্প্রতি নয়, হয়ে গেল অনেক দিনই কালচারাল ফোরামের সাথেও আমি যুক্ত হয়েছি। তো সেখান থেকে আমি অবশ্য নুপুরদির মাধ্যমে আপনাদের মঞ্জুরির ব্যাপারে জানতে পারি এবং আমি আমার জানাই আমার ইন্টারেস্ট যে আছে, এটার প্রতি আগ্রহ আছে, এইটাই আর কি। এই যে পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা জার্নিটা কিন্তু সহজ নয়। সেই সকাল থেকে সারাদিনই চলে যাওয়া আর গোটা দিনটাই ট্রেনে বাসে। আজকের জার্নিটা তো মানে একেবারে লিখে রাখার মতন। হ্যাঁ, আজকে আমি হিসেব করলাম, আপনাদের এইখানে এসে স্টুডিওতে এসে পৌঁছতে আমার 6.5 ঘন্টা সময় লেগেছে। এটা কবিতার প্রতি টান অন্তর থেকে না থাকলে কিন্তু সম্ভব নয় হয়তো। আর আমি কিন্তু দাদাকে এসেও বলতে শুনেছি ফোনে যে আজকে তোমাদের ক্লাসটা করাতে পারছি না, কালকে করাই। এই নিজের কাজ ম্যানেজ করে একেবারে কবিতার টানে ছুটে আসা, আর তার মুখ থেকে কবিতা শোনার জন্য তো আজকে আমরা সবাই সন্ধ্যেবেলার ক্লাস ছিল। আমি বাড়িতে গিয়ে রাত্রি 11টার সময় যদি পৌঁছে যাই, আমাকে আরো একটা ক্লাস রাত্রি 11টা থেকে 11:30টার দিকে আরো একটি ক্লাস আছে, সেটি হয়তো নিতে হবে আমাকে। আর এখন শীতকালে কিন্তু এসেই গিয়েছি, জেলায় কলকাতা থেকে তুলনামূলক বেশি ঠান্ডা হয়। তো শীতের রাতে ক্লাস করানো একজন স্যারের মুখ থেকে একটু জানবো বিষয়টা, মানে মনে হয় না যে না ঠান্ডা পড়ে গেছে আজকে না, সকালবেলা গিয়ে করে দেবো। কোনো অজুহাত আমি কোনোদিন পছন্দ করিনি, আর আমি কোনো অজুহাত দেওয়ার ভীষণ রকমের মানে বিরোধী আর কি। তো ক্লাস আমার কাছে মানে নিয়ম যেটা রুলস আছে, যেটা সিস্টেম আছে, সেই অনুযায়ী চলাটাই আমি মনে করি। অবশ্যই সেখানে সাফল্য তো লুকিয়ে থাকেই যদি আমরা সিস্টেমেটিক্যালি চলতে পারি। অজুহাত আমি ক্লাসের ক্ষেত্রে কখনোই দিই না এবং নিই না কারো ক্ষেত্রেই। আর এখন তো একটা অনলাইন ক্লাসেরও চল হয়েছে, সেটা আবৃত্তি হতে পারে, ডান্স হতে পারে, অ্যাঙ্কারিং হতে পারে, অনেকেই কিন্তু অনলাইন ক্লাস করেন। তো আপনি কি অনলাইন ক্লাসে
করান? হ্যাঁ, এই যিনি এইমাত্র আপনি যেটা শুনলেন উনি অনলাইনেই করেন। ইভেন আমি রাত্রিবেলা গিয়ে যে ক্লাসটা নেব আর কি সেটা অনলাইনের। আমার আচ্ছা। অফলাইনের ক্লাস দুদিন হয়, সেটা শনিবার আর রবিবার। বর্তমানে শনিবার আর রবিবার আমার ক্লাসটা হয়। ছুটির দিন দেখে আর কি। হ্যাঁ, ছুটির দিন দেখি, কেননা সবাই তো স্কুলে কলেজে সবাই ইনভলভ থাকে, অফিসে ইনভলভ থাকেন, ব্যস্ত থাকেন, ঠিক আছে। সেই কথা চিন্তা করে আমাকে শনিবার আর রবিবারে দুটি দিন আমাকে অফলাইনের ক্লাসের ব্যবস্থাটি রাখতে হয়েছে। তাহলে তো নিজের জন্য বোধহয় সময় খুব একটা পাওয়া হয় না। নিজের সময় তো এটাই আমার, ঠিক আছে, নিজেকে তো খুঁজে পাওয়া এখান থেকে। কবিতার জন্য সঁপে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, হয়তো, ঠিক আছে, এটাই আর কি। ভালোবেসে যে মানুষ ডাকে, এটাই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। একদমই তাই, যে কথায় কথায় কিন্তু সময় বলে দিচ্ছে যে সময় হয়ে গিয়েছে এখন প্রথম পরিবেশনার দিকে এগিয়ে যাওয়া। আজকে এই প্রথম পরিবেশনা কি থাকছে? আচ্ছা, প্রথম পরিবেশনায় একটা রবীন্দ্রনাথ রাখি, ও, কেমন? তাকে ছাড়া তো আমাদের এক পা হাঁটাও বোধহয় অসম্ভব বাঙালি আর কি, ঠিক আছে। সংস্কৃতি মনস্ক বাঙালিদের কথাই বলছি। যে কবিতাটা আমি শোনাবো আর কি, সেটা ছোট বড় হয়তো সবাইয়ের জন্যই। রবীন্দ্রনাথের বাউল কবিতাটা আমি একটু শোনাই, জানি না কতটা কন্টিনিউ করতে পারবো, চেষ্টা করছি। দূরে অশুধ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতেই তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিনে কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বন, কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে। আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানে গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারে মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে। আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিনে ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। সমস্ত দিনে ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। অসাধারণ একটি কবিতা। এই যে বাউল, গ্রামে গঞ্জে যারা ঘুরে ফেরেন একতারা নিয়ে টুংটুং করে গান করে, কিন্তু এই বাউল সঙ্গীতটা কতটা এখনো মানে লোকে অ্যাকসেপ্ট করছে? মানে এখন আধুনিকতার যুগ, আরো অনেক রকম অবশ্যই অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। বাউল আমাদের প্রত্যেকের মনে না একজন করে বাউল বসে আছে। রবীন্দ্রনাথ এই কবিতা শিশুদের জন্য লিখেছিলেন, কিন্তু আমার মনে হয় তার ব্যাপ্তি মানুষের বোধহয় আমৃত্যু, প্রতি মুহূর্তে তাকে বোধহয় অনুভব করে। এখন বাউল গানের ওপরে অনেক কিছু হয়তো, মানে বাউল তো নিজেই একটা রং,
বাউলের ওপরে আরো হয়তো নানান রকমের রঙের আস্তরণ দিয়ে তাকে অনেক হয়তো শহুরে একটা মডিফিকেশনের মাধ্যমে তাকে পরিবেশন করা হচ্ছে। অবশ্যই সেটা ভালো দিক, আমি কোনো নেগেটিভ কথা বলবো না, কিন্তু সত্যি এই যে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার একটা তৈরি করা আর কি, এটা তো কম নয়। হ্যাঁ, শহরের মানুষেরা বাউলের প্রতি, বাউল গানের প্রতি, লোকগীতির প্রতি তারা একটা আকৃষ্ট হবে, হ্যাঁ, তারা উৎসাহিত হবে। এটা যদি কোনো একটি অন্যভাবে যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, অবশ্যই সেটা ঠিক। কেননা ওই যে বললাম, আমাদের সবার ভেতরেই একজন করে বাউল বসে আছে। আমরা ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাই, আমরা হয়তো স্বভাব সিদ্ধভাবেই আমরা সেরকম মানুষ আর কি। এটাই। আপনার প্রিয় কবি কারা? প্রিয় কবি অ্যাকচুয়ালি এটা তো আমি এই প্রশ্নের উত্তরটা আমার কাছে প্রশ্নটা ভীষণ রকমের আমার কাছে বিতর্কিত মনে হয়। ঠিক আছে, কোন কালে যেদিন কবিতা সৃষ্টি হয়েছিল, সেদিন যিনি কবিতাটা প্রথম লিখেছিলেন, সেই কবিতাটাও আমার কাছে যেমন ভীষণ প্রিয়। আজকের নব্য কবি যিনি সবে কলম ধরেছেন, তার কবিতাও হয়তো আমার কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা পায়, যদি সেটা আমার প্রাণের সঙ্গে, হৃদয়ের সঙ্গে মিশে যায়। সবাই আমার প্রিয়। অ্যাকচুয়ালি আমি কাউকেই অপ্রিয়ের দলে রাখতে চাই না। কবিতা তো তার কাছ থেকেই আসে যার হৃদয়টা ফুলের বাগানের মতো। সুন্দর উত্তর। আর আপনি যে ধরনের কবিতা লেখেন বা লেখালেখি করেন, কি ধরনের? আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজ ছেড়ে আমাদের বেরোনোর উপায় নেই, তাই আমাদের চরিত্রগুলো ঠিক ওইখান থেকেই সব আসে আর কি। আমাদের ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো সবকিছুই সমাজ, আমাদের সংসার, আমাদের পরিবেশ, আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা সব কিছুর সঙ্গে জড়িয়ে আমাদের চিন্তা ভাবনা। তারই কিছু হয়তো সাহস দেখিয়ে ফেলি, আর সেই সাহসের প্রতিফলন কখনো কখনো কলমের ডগা দিয়ে ঝরে পড়ে আর কি। এটাই। তাও কোন ধরনের কবিতা বলতে ভালো লাগে? যে প্রতিবাদী কবিতা, সামাজিক কবিতা? আপনি আঞ্চলিক কবিতার কথা বলছিলেন। আঞ্চলিক কবিতা আমি সেভাবে লিখি না, কিন্তু আঞ্চলিক কবিতা আমি আবৃত্তি করি আর কি। কেমন? আঞ্চলিক কবিতাটা আবৃত্তি করি, আর আঞ্চলিক কবিতা আমি শেখাইও। আর আঞ্চলিক নাটকও আমি করি, শ্রুতি। আগে একটা সময় অনেক মঞ্চ নাটক করতাম। এখনো আমি যেখানে থাকি আর কি, সেখানে আমার ওখানকার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার একটি নাটকের দল আছে। আর শ্রুতি নাটকটা ভীষণভাবে এখন করতে হচ্ছে আর কি, করছি। এটাই। আঞ্চলিক কবিতা মানে একটা উচ্চারণগত বিষয় থাকবে, যে পারফেক্ট হতে হবে। তো সেদিকটা কতটা আপনি জোর দেন ছাত্রছাত্রীদের উপর? তারা কতটা রপ্ত করতে পারছে? এই আলোচনার মানে ব্যাপ্তিটা বিশাল। ঠিক আছে, আঞ্চলিকতা মানে আমাদের না, এই আঞ্চলিকতাটা, এই যে পশ্চিমবঙ্গ, এই যে আমাদের রাজ্য, এখানে অনেকগুলো আমাদের প্রান্ত আছে, অনেকগুলো জেলা আছে। প্রতিটি জেলার আলাদা আলাদা একটি ভাষা আছে। আবার সেই জেলার মধ্যেই আঞ্চলিকতার প্রভেদ আছে। কেমন জানেন? হয়তো ধরুন 10 কিলোমিটার পরে তাদের কথাবার্তার মধ্যে একটা প্রভেদ সৃষ্টি হচ্ছে। কলকাতাতে যে সমস্ত মানুষেরা বসবাস করেন, তাদের মধ্যেও কিন্তু একটা আঞ্চলিকতা আছে। ঠিক আছে, তারা নিজেদের মধ্যে যেভাবে কথা বলে, সব সময় তো আমরা বইয়ের ভাষায়, উপন্যাসের ভাষায়, গল্পের ভাষায়, কবিতার ভাষায় কথা বলি না। একদম নিজস্ব একান্ত কিছু আমাদের ভাষা আছে, যে ভাষার মাধ্যমে আমরা কথা বলতে ভীষণ সাবলীল, আমরা কথা বলতে আরাম বোধ করি, সেটাকেই আঞ্চলিক বলা হয়। আর কবিতার ক্ষেত্রে যে সমস্ত কবিরা আঞ্চলিক কবিতায় লেখেন, তারা কোনো একটি অঞ্চলকে বেছে নেন, সেই অঞ্চলের উপরে তারা কবিতাটি লেখেন। সেখানে হয়তো কিছু একটু কম্প্রোমাইজ করেন, যাতে অনেক মানুষ বুঝতে পারে। একেবারে হয়তো কিছু কিছু আমাদের প্রান্ত আছে, কিছু কিছু জায়গা আছে যেখানকার এমন কিছু আঞ্চলিকভাবে তারা কথাবার্তা বলেন, হুবহু যদি সেইভাবে লেখা হয়, অনেক মানুষ বুঝতেই পারবেন না। তার 80% হয়তো সেই কবিতার মর্মোদ্ধার করতে পারবেন না, বা আমিও পারি। শুনবো? হ্যাঁ, অবশ্যই একটা আঞ্চলিক কবিতা শোনাবো। বই কি শুনবো। আরেকটা বিষয়ে যাবো, যে একটা কথা যেটা শোনা যায়, যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, বিশেষ করে কলকাতার ছেলেমেয়েরা যতটা সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা শিক্ষা হতে পারে, চাকরি হতে পারে, জেলার ছেলেমেয়েরা হয়তো পিছিয়ে পড়ছে বা কর্মসংস্থানের জন্য অন্যদিকে চলে যেতে হচ্ছে। এই সুযোগ সুবিধাটা নিয়ে কি বলবেন? এই শহর, জেলা বা গ্রাম শহরে যেটা ফারাক করা হয়, মেলবন্ধন, যদি বলি যে মেলবন্ধনের বার্তা হিসেবে আপনি কি বলবেন? দেখুন, প্রতিভা সব জায়গাতেই না লুকিয়ে থাকে। আমরা যদি সেইভাবে লক্ষ্য করি,
বিনোদনের জগৎটাতে, সেটা কবিতাই বলুন, নাটকই বলুন, যাই কিছুই হয়তো, সেখানে বিশেষভাবে কিন্তু যারা আলোকিত হয়ে উঠেছেন বা আলোকিত করেছেন, তারা হয়তো সেই প্রান্তেরই মানুষ, জেলারই মানুষ, যদি আমরা দেখি আর কি। আছেন, আমি অস্বীকার করছি না, শহরের মানুষেরা অবশ্যই আছেন, তবে ভীষণ রকম প্রতিভা নিয়ে কিন্তু জেলার মানুষেরা, জেলার ছেলেমেয়েরা কিন্তু মিশে যাচ্ছে। আমার মনে হয় কলকাতাকে আরো বেশি উদার হতে হবে জেলার ছেলে মেয়েদের, জেলার মানুষের, জেলার প্রতিভাগুলোকে আপন করে নেয়ার জন্যে। হ্যাঁ, কেননা প্রতিভা কোনোদিন না তাকে চেপে রাখা যায় না। এই প্রসঙ্গে একটা কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেইজকে একটা প্রশ্ন করেছিলেন এক সময়, যে শিল্পী কাকে বলে রাম তুমি জানো? রামকিঙ্কর বেইজ একটা কথা উত্তর দিয়েছিলেন, একটা অসাধারণ একটা উত্তর। উনি বলেছিলেন, শিল্পী হবে ভুঁই ফোড়ের মতন, তাকে কেউ আটকে রাখতে পারবে না, কংক্রিটের মেঝেও পারবে না, পাথরও পারবে না, কোনো কিছুই তার গতিকে, তার উদ্ভাসকে রোধ করতে পারবে না। শিল্পীরা ভুঁই ফোড়ের মতো, প্রতিভা যদি থাকে সে তার ডানা মিলবেই, এবং সেই ডানা যে মানে আলো যে বিচ্ছুরিত হবে, সেই আলো সবাইকেই আলোকিত করবে। আমার এটা ব্যক্তিগত মতামত, আমি মনে করি আর কি। তো সবাই একটু উদার মানসিকতা নিয়ে, সবাইকে আপন করার মানসিকতা নিয়ে একটা মেলবন্ধন ঘটুক না জেলার সাথে শহরের, তাতে করে ক্ষতি তো কিছু নেই। অনেক কিছু জানার, অনেক কিছু আমরা পাওয়ার একটা জায়গা তৈরি হবে, ক্ষেত্রটা অনেক বেশি প্রসারিত হবে, এটাই আর কি। জেলা আর শহরের মেলবন্ধন ঘটুক, এটাই আমরা চাই। আর কথায় কথায় সময় হয়ে গেছে দ্বিতীয় পরিবেশনার দিকে যাওয়ার। দাদা, দ্বিতীয় পরিবেশনায় কি থাকছে? আপনি আঞ্চলিক কবিতা শুনতে চেয়েছিলেন, তাহলে কি একটা শোনাবো? একদম, হোক। আচ্ছা, বেশ। আমার আঞ্চলিক যে সমস্ত প্রান্তভাষী কবিরা রয়েছেন, আমার পরম শ্রদ্ধেয় এবং প্রিয় কবি শ্রদ্ধেয় দেবব্রত সিংহ মহাশয়ের একটি কবিতা আমি এখন শোনাচ্ছি আপনাদেরকে। কবিতাটির নাম জাগরণ। তারা বললেক, গপ্পটা আজকার লয় হে, এটা বহুত পুরনো গপ্প। তেল চুকচুকা বাঁশে বাঁদর উঠে আর নামে, যতবার চাই উঠতে ততবার যাই পড়ে। কি করে উঠবে? বাঁশটা যে আচ্ছা করে লগাড়ে মাখাইছে কাঁচা সরষার তেল, খেয়ে মাখাইছে, কেনে মাখাইছে, সে বুঝতে গেলে মাথা লাগবে গে, বহুত মাথা লাগবে। তিনি বললেন, না না, তা না। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো ধারাবাহিকতার অভাব। ধারাবাহিকতার অভাবে বহু স্বাক্ষর আজ ফের নিরক্ষর। তখন একজন ধান কাদা মাখা মানুষ মাথা খাড়া করে উঠে দাঁড়াই বললে, আমি বিজয় রুইদাস। মিটিং এ মিছিলে গেলে পার্টি বাবুরা বলে কমরেড বিজয় রুইদাস, আর পুরন্দরপুর মুড়ে জুতা সিলাই করলে বলে বিজা মুচি। মাফ করবেন লেখা বাবু, গপ্পটা যে কি সেটা তাহলে খুলে বলি। তখন আমাদের মনসা থানের সান বাঁধানো নিমতলায় সাক্ষরতা সেন্টার। পার্টি বাবুরা বললে, তোদিককে নব স্বাক্ষর করিব। মিছা নাই বলব, কথাটা শুনে ফুর্তি লাগেছিল খুব। তা বাদে হুট করে দিনটা কত গেছে মাত্র, একদিন মাস্টার বললে, এবার তোদের নবস্বাক্ষর, নবস্বাক্ষরের পরে পূর্ণ স্বাক্ষর। বললাম, হে মাস্টার, এটা গোটা বইটাই বাকি হে, প্রথম পাতাটা ছাড়া তুমি তো আর কিছুই শেখাও নাই। মাস্টার বললে, যা শিখেছিস বহুত শিখেছিস, তা বাদে আর কি, নিরক্ষররা স্বাক্ষর হোক বা না হোক, পোস্টারে, ফেস্টুনে, পতাকায়, স্লোগানে গোটা জেলা পূর্ণ স্বাক্ষর। বললাম, বটে মাস্টার, তোমরা দেখালে বটে। শুনো তাহলে, আমরা কিন্তু জানতাম তোমরা যে আর কিছু শিখাবে নাই, সেটা আমরা জানতাম, আর কেনে শিখাবে নাই সেটাও জানতাম। মাস্টার বললে, কি জানতিস? বললাম, শুনো তাহলে, এই আমরা যদি সব শিখে ফেলি, আমরা যদি সব জানে ফেলি, তাহলে তো তোমাদের গদি গুণান উল্টে যাবে। তখন তোমরা বসবে কোথায়? আমরা যদি সব শিখে ফেলি, আমরা যদি সব জানে ফেলি, তাহলে তো তোমাদের চেয়ার গুলান উল্টে যাবে। তখন তোমরা দাঁড়াবে কোথায়? তোমরা তখন দাঁড়াবেটা কোথায়? নমস্কার।
অসাধারণ একটি কবিতা। একটু জানতে চাইবো এই যে আঞ্চলিক ভাষাটা আপনি বলেন, এটার সম্বন্ধে একটু জানতে চাইবো। এটা মূলত বাঁকুড়ার দিকের ভাষা, ঠিক আছে, বাঁকুড়ার ওই প্রত্যন্ত গ্রামের ভাষা আর কি। এবার আঞ্চলিকতার ভেদ তো বললাম একটু আগে, যে বিভিন্ন আমাদের মেদিনীপুরের একটা আলাদা ভাষা আছে, পুরুলিয়ার ভাষা আছে, বীরভূমের আছে, ঝাড়গ্রাম আছে, ঝাড়গ্রামের যে অঞ্চলগুলো কুড়মালি প্রজাতির সম্প্রদায়ের মানুষেরা, প্রজাতি না সরি, কুড়মালি সম্প্রদায়ের মানুষেরা বাস করেন, তাদের একটা ভাষা আছে। এরকম বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনার যারা বারাসাত বা তারপরে যে 24 পরগনার প্রত্যন্ত গ্রামে যারা বাস করেন, তাদের একটা আলাদা ভাষা আছে, পূর্ব মেদিনীপুরের একটা ভাষা আছে। সবার আলাদা আলাদা অঞ্চল ভেদে নানা রকমের ভাষা আছে। সমস্ত ভাষাতেই যে আঞ্চলিক কবিতা লেখা হয় তা কিন্তু আমি বলছি না, হয়তো লেখা হয়, সবগুলো হয়তো হাইলাইটে আসে না, তবে লিখে যাচ্ছেন কবিরা। খুব সম্প্রতি ঝাড়গ্রামের পরম শ্রদ্ধেয় কবি স্বর্গীয় ভবতোষ সৎপথীর একটি কবিতা আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, শ্রী চুনারাম মাহাতো। কবিতাটি খুব সাড়া ফেলেছিল শ্রোতাদের মধ্যে। অসাধারণ একটি কবিতা, আপনারা যদি সময় পান আপনারা অবশ্যই শুনবেন, এই আর কি। এছাড়াও আমার যে চ্যানেলটা আছে আর কি, ইউটিউব চ্যানেল কণ্ঠে দেবব্রত, ওখানে আমাদের একটা খুব সুন্দর আঞ্চলিক একটা নাটক আছে, মহাশ্বেতা দেবীর একটি নাটক পিণ্ডদান। নকশাল পিরিয়ডে যে জমিদারদের সঙ্গে একটা যে উপরালাদের একটা খুব কঙ্কাল বেচা কেনা নিয়ে একটা খুব চোরা পথে একটা ব্যবসা চলতো, সেটার উপরে খুব অসাধারণ একটি লেখা মহাশ্বেতা দেবীর, সেটির আঞ্চলিক রূপ দিয়েছেন নাট্যকার। তার উপরে আমরা একটা নাটক করেছি, সেটিও আমার ইউটিউব চ্যানেলে আছে। যদি সম্ভব হয় শ্রোতাদেরও আমার অনুরোধ এবং আপনাদেরও পারলে শুনে নেবেন। মানে আপনি সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ? সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ। আর এখন একটা বাবা মায়েদের প্রবণতা আছে যে যার কাছে শেখাবেন তার অনেক ফলোয়ার ভিউ থাকতে হবে, আর যেন আমরা অনুষ্ঠানের সুযোগ পাই, মানে স্টেজ প্রোগ্রাম করতে পারবে ছেলেমেয়েরা, এরকম সুযোগ যে দেবে সেরকম গুরু খুঁজে থাকেন তারা। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আর একটা ডিপেন্ড করে যে এই ফলোয়ার্স বেশি মানে এই স্যার ভালো বা এই ম্যাম ভালো, তার কাছে ছুটে যাওয়া, আদৌ সে তার উচ্চারণ বা সে কতটা পারদর্শী সেটাও একটা বিষয় থেকে যায়। তো এই বিষয়টা কি বলবেন যে যেসব বাচ্চার বাবা মা ভাবছেন যে বাচ্চাকে এবার আবৃত্তি শেখাবো? অ্যাকচুয়ালি এই ফলোয়ার্স অনেক বেশি, তাকে তার ভিউয়ার্স অনেক বেশি, এই মাপকাঠিতে বিচার করা হয় যদি কোনো শিল্পীকে, কোনো গুরুকে, আমার মনে হয় তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। সেই সমস্ত অভিভাবকদের প্রতি আমার দুঃখটি আমি প্রকাশ করব আর কি, ঠিক আছে। আমি বহু এই ধরনের যারা শিল্পের চর্চা করেন আর কি, হ্যাঁ, তাদের গুণগত মান নিয়ে আমার বলার ধৃষ্টতা আমি রাখছি না, ঠিক আছে। গুণগত মান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছেন। কিন্তু দেখবেন একটা জিনিস, যে তথাকথিত যে সমস্ত বরেণ্য শিল্পীরা আছেন আমাদের মধ্যে, এখনো তারা শিখিয়ে যাচ্ছেন, নিরলসভাবে তারা পরবর্তী প্রজন্মকে তৈরি করে যাচ্ছেন, তারা তো সেইভাবে ফলোয়ার্স, সেইভাবে তাদের একটা ভিউয়ার্স গড়ে তুলতে পারেনি। আমি এই মুহূর্তেই যে কবির আমি কবিতাটি বললাম, পরম শ্রদ্ধেয় দেবব্রত সিংহ মহাশয়, ওনার ফেসবুকে আপনারা ঢুকে দেখবেন, উনি যখন কিছু পোস্ট করেন, আমি খুব বেশি হলে দেখেছি কত 50, 60, 70, 80 এরকম কিছু আর কি। কিন্তু উনার কবিতা বরেণ্য শিল্পীরা তারা কণ্ঠে তুলে নিচ্ছেন, বর্তমানে যারা তথাকথিতভাবে মানে প্রতিষ্ঠিত শিল্পী আর কি। তাহলে এদিক থেকে বিচার করলে কি হয়? আমার মনে হয় এই বিচার যদি করে যদি কোনো অভিভাবক তার সন্তানটিকে সেই ধরনের প্রশিক্ষকের কাছে নিয়ে যান, আর মনে হয় সেটা হয়তো ভুল করাই হবে। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যে প্রশিক্ষকের গুণগত মান বিচার করবেই বা কি করে একজন অভিভাবক? তিনি যদি সেই সাহিত্যের রসে নিজেকে নিমজ্জিত না করেন, তিনি যদি শিল্পে যদি নিজেকে তিনি নিয়োজিত না করেন, তিনি যদি শিল্পের রসকে আস্বাদন না করেন, শিল্প মনস্ক যদি না হন, তাহলে সে তার সন্তানটিকে কিভাবে সঠিক প্রশিক্ষকের কাছে নিয়ে যাবে? এটা যখন ম্যাডাম জিজ্ঞেস করলেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার কাছে এরকম অনেক যখন স্টুডেন্টরা আসে আর কি,
আমার একটা প্রশ্ন থাকে, প্রত্যেক গার্ডিয়ানের কাছেই থাকে, সেটা এইরকম যে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসে আমি একটু একদম খোলামেলা ভাবে জিজ্ঞেস করি যে পাশের বাড়ির কোনো বাচ্চাকে তার বাবা অথবা মা হাত ধরে আমার স্কুলে নিয়ে আসছেন বলে আপনিও কি দেখা দেখি আপনার সন্তানটিকে নিয়ে আসছেন? আদৌ কি ওর ইচ্ছে আছে সেটা কোনোদিন যাচাই করে দেখেছেন? যদি তা না হয় অযথা সময় এবং অর্থ কোনোটিই নষ্ট করবেন না, বাচ্চাকে তার মতন করে এগোতে দিন, তার মতন করে প্রস্ফুটিত হতে দিন, এটাই আমার বলার থাকে আর কি। এই আর খুব খাঁটি কথা বলেন যে যদি তার মন থেকে আবৃত্তি শেখার ইচ্ছেটা আসে অবশ্যই। তাহলেই শেখা, না হলে প্রতিযোগিতার ওই দৌড়ে গিয়ে বাচ্চার জীবন নষ্ট করার কোনো মানে কিছু নেই। হয় না। সময় নষ্ট আর অর্থ অপচয়। শেষমেশ একটা না উইক জিরো, আর কিছুই হয় না। কিন্তু আমি দেখেছি আমার জীবন অভিজ্ঞতা দিয়ে, আমি যতটা আমার জীবনের পথ হেঁটেছি আমি দেখেছি অনেককে। আমরা একেবারে কিন্তু কথায় কথায় অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আর আজ যেভাবে শহর জেলা একটা মেলবন্ধনের বার্তা যাচ্ছে, আগামীতেও এরকম জেলার শিল্পীদের আমরা পাই আমাদের এই মঞ্জুরির সেটে। এটাই কামনা করি যে আরো শিল্পী আমাদের সঙ্গে থাকবেন আর মিশে যাক। শহর জেলা গ্রাম মফস্বল যেন কোনো ভেদাভেদ না থাকে, একদম মিলেমিশে আমরা এক হয়ে থাকি। একটাই বার্তা, যা শিল্পী মহল। অবশ্যই। আর তৃতীয় পরিবেশনা, দাদা বলছিলেন যে লেখালেখি করেন, নিজে লেখার কবিতা কি শুনবো? সেটি আমি একটু পাঠ করে শুনি। একদম একদম অনুষ্ঠানের শেষে তাহলে আমি দাদার লেখার কবিতা দিয়ে শেষ করছি আজকে। আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে ছুটে আসার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমার যে লেখাটি শোনাবো, আমার এই লেখাটির নাম কবিতা কিনা বলছি না, লেখাটির নাম অষ্টম বর্ণ। পৃথিবীটা বড্ড ব্যস্ত রাখা, কি ভেবেছ মন খারাপের আঁচলে মুখ লুকিয়ে রাখলে কেউ ওই আড়াল সরিয়ে তোমাকে বাইরে টেনে আনবে? তা বড্ড ভুল জানো, যে তোমার ভীষণ কাছের, অন্তত তুমি যেটা মনে করো, সেও তার জগতে মশগুল নিজেকে নিয়ে। তোমার কান্না একান্তই তোমার নিজের, তার ভাগ কেউ নেয় না, নেবে না। বাতাসগুলো সাময়িক স্বস্তি দেয় সান্ত্বনার মতো, তারপর সরে গিয়ে অন্য কোথাও বয়। রাত্রিগুলো বড্ড দীর্ঘ হয় নোনা জলে বেঁচে, সেখানেও বুঝি সুখ খুঁজে কেউ। মোটা চাদর টেনে নিয়ে খোঁজে ওম। আসলে প্রত্যেক মানুষই প্রতি মুহূর্তে আত্মঘাতী। এখানে সুখ বুঝি মরণেই। ভালোবাসা শব্দটা আপেক্ষিকতার তুলোই ঝুলছে, বাকি আর সবগুলোও আঁচলটা নিজের হাতে সরাও রাখা। না হলে বর্ণমালার স্বরবর্ণের ৮ সংখ্যক বর্ণটার মতো তুমিও হয়তো একদিন ভীষণ অপ্রয়োজনীয় হয়ে পড়বে হয়তো।